রাষ্ট্র সংস্কারের কাজ চলছে বা রাষ্ট্র মেরামতের কাজ চলছে, এই শব্দটি বর্তমান সময়ের বাংলাদেশে একটি বহুল ব্যবহৃত শব্দ। আমরা জানি যে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে 5ই আগস্ট স্বৈরশাসনের পতনে, কঠোর স্বৈরশাসনের পতনের পরে যে বাংলাদেশ আমরা চাই সেটা একটা বৈষম্যহীন, শোষণহীন, ন্যায় বিচারে ভরপুর একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই। কিন্তু সংস্কারের যে প্রশ্নগুলো উঠছে বিভিন্নভাবে, সেই সংস্কারের একটা জায়গায় যে বাংলাদেশের 18 কোটি যে মানুষ, সেই মানুষের মন মানসিকতার পরিবর্তন যদি না হয়, সেই মননের সংস্কার যদি না হয়, সেই সংস্কার কি কতটা স্থায়িত্ব নেবে, এরকম প্রশ্ন রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে রাষ্ট্র সংস্কারে আসলে সাধারণ জনগণ বা গণমানুষ কী ধরনের সংস্কার চাই। যদিও সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের সংস্কারের কথা আসছে, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তরেও হয়তো অনেক ধরনের সংস্কারের খসড়া পড়ছে, সেটাও নিশ্চয়ই কম নয়। কিন্তু এর বাইরেও হয়তো প্রান্তিক পর্যায়ে অনেক মানুষ রয়েছেন যারা বলতে চান, কিন্তু তাদের কথা কিভাবে উঠে আসবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু মতান্তর রয়েছে, যে সাধারণ মানুষ আসলে এই মুহূর্তে কোন জায়গা থেকে সংস্কারগুলো চাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের আলোচনা করতে চাই। দর্শক, 7 দিনে আমি রানা ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে। আর আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার মহাসচিব সাইফুল ইসলাম মজিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আরও আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রওশন আলী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, সাইফুল ইসলাম মজিব, আপনাকে দিয়ে শুরু করি যে আপনি ইউনিয়ন পরিষদের সদস্যদের যে সংগঠন, সেই প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর সাথে আপনাদের এক ধরনের চলাফেরা আচরণ আছে। সেখান থেকে প্রান্তিক পর্যায়ের মানুষরা ঠিক এই মুহূর্তে, যে আমরা জানি যে স্বৈরাচার পতনের 1 মাস পেরিয়ে গেছে, কী ধরনের সংস্কার আসলে আশা করেন, সেইগুলো কি আপনারা তাদের কাছে যাচ্ছেন কিনা, তাদেরটা শুনছেন কিনা, তাদের কণ্ঠস্বর আপনারা তুলে ধরতে চান কিনা? জি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে সম্মানিত সহ আলোচক, আপনার প্রতি রইল শুভেচ্ছা। পাশাপাশি নেক্সাস টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের জন্য শুভকামনা। আমি আলোচনার প্রথমেই জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে, সেই ছাত্র জনতার বিপ্লবে যারা আত্মবিসর্জন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে এবং উভয় শ্রেণীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আপনার আলোচনায় আসছি। আপনি আজকে যেটি অনুষ্ঠানের নামকরণ করেছেন, গণমানুষের সংস্কার কি, অথবা তাদের ভাবনা কি, তারা কি সংস্কার চায়। আপনি যথার্থই বলেছেন যে ভিন্ন ভিন্ন জায়গা থেকে অবশ্যই বর্তমান সরকারের কাছে প্রস্তাবনা আসছে, এটি আসবে। একটি বৃহৎ জনগোষ্ঠী, যেটিকে আমরা বলি গণমানুষ, তাদের কিন্তু সেই লেভেলে বলার সুযোগ নাই। আজকে যারা সোশ্যাল মিডিয়ায় বলছে সেটিও বিচ্ছিন্নভাবে বলছে, এগুলি কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে ততটুকু গুরুত্ব হয়তো পাচ্ছে না। আজকে আপনি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন এবং গণমানুষের প্রান্তিক পর্যায়ের প্রতিনিধি হিসেবে আসলে আপনাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি সেটিকে অবশ্যই অত্যন্ত আনন্দের সহিত গ্রহণ করলাম। মূল বিষয়টি হয়েছে যে দেখুন, 55,000 ইউপি সদস্য সারা বাংলাদেশে, 4,500 ইউনিয়ন পরিষদে তারা দায়িত্ব পালন করছেন, এবং বলতে গেলে মোট জনসংখ্যার সেটি যদি 18 কোটি হয়, আমরা সিটি কর্পোরেশন এরিয়াকে যদি বাইরে রাখি, তাহলে একেবারে সরাসরি 15 কোটি মানুষের তারা প্রতিনিধিত্ব করছেন। তারা কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্ত তার যে নির্বাচনী এলাকা এবং সামান্য যেই এরিয়াটা, এটার মধ্যে সকলের সাথে মিশছেন, কথা শুনছেন, মতামত প্রকাশ করছেন এবং মতামত যেখানে একজন একজনকে আসলে মুখ দেখে চেনে। জি, তো সেই জায়গা থেকে আমারও একটি সৌভাগ্য হয় যে তাদের সংগঠনের একটি পর্যায়ে আমি দায়িত্ব পালন করার কারণে তাদের কাছ থেকে কিছু বিষয়বস্তু শোনার। আজকে যেটি আপনি বললেন যে সংস্কারের বিষয়, হ্যাঁ, আজকে একটি বড় রকমের আশা আকাঙ্ক্ষা নিয়ে আগামীর একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, আগামী প্রজন্মের জন্য একটি আত্মমর্যাদার বাংলাদেশ বিনির্মাণের জন্যই কিন্তু আজকের এই সংগ্রাম পরবর্তী সরকার। সব কিছুর পরে যেটি বিষয় হলো যে দেখুন, আমি অত্যন্ত বিনয়ের সহিত
আমি যারা আজকের দর্শক এবং বিশেষ করে আপনি যাদেরকে আজকে এই অনুষ্ঠানের মূল ব্যক্তি ধরেছেন গণমানুষ, আমি তাদের সুবিবেচনার জন্য অবশ্যই কিছু কথা বলবো। তার আগে যে বিষয়টি দেখুন যে একটি রাষ্ট্র পরিচালনা অথবা একটি কল্যাণকর রাষ্ট্র নির্মাণ করার জন্য যা যা বিষয়বস্তু দরকার সেগুলি কিন্তু আমাদের আইনে কোনো রকমের ঘাটতি ছিল না, বিধিবিধানে ঘাটতি ছিল না। আচ্ছা, কল্যাণকর রাষ্ট্র বলেন, আমি বিধিবিধানে যাওয়ার আগে এই ভারী বিষয়গুলো যাওয়ার আগে কল্যাণকর রাষ্ট্র বলছেন, এই কল্যাণটা আসলে কার? রাষ্ট্র কি শুধু একটি কাঠামো, না মানুষের কল্যাণটা সবচেয়ে বড় প্রশ্ন? অবশ্যই মানুষের প্রয়োজনে কল্যাণ, এবং মানুষ যেখানে স্বস্তি ফিল করবে, মানুষ যেখানে তার জান এবং মালের নিরাপত্তা ফিল করবে, এবং যেখানে মানুষ তার কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতভাবে পাবে, সেটাকেই আমরা কল্যাণকর রাষ্ট্র হিসেবে ধরে নিতে পারবো। আমি আপনার কথা থেকে একটু রওশনালের কাছে আসি যে আমরা বলছি যে আসলে সংস্কার কোথায় কোথায় দরকার, যে রাজনৈতিক সংস্কার দরকার, সাংবিধানিক, অর্থনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগীয়, সামাজিক সংস্কৃতির সংস্কার, মানে সব জায়গায়। কিন্তু সব কথার শেষ কথা কিন্তু একটা, যে মানবিক সমতাভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যেটা বলছিল মহাসচিব। তো সেই জায়গাটা যদি আসলেই নিশ্চিত করতে চাই, তাহলে আইন একটা বড় বিষয়, সংবিধান একটা বড় জায়গা। এবং এর মধ্যে এরকম প্রশ্ন উঠেছে যে সংবিধান সংস্কার করা বা সংবিধান পুনর্লিখন করা। আপনার কি মনে হয় যে আসলে আইন, কাঠামো, সংবিধান এগুলো দিয়েই আসলে কাঙ্ক্ষিত সংস্কারটি পাবো, নাকি আসলে সেই সংস্কারই প্রয়োজন যেটা আসলে গণমানুষ, সাধারণ মানুষের মূল্যবোধকে জাগ্রত করবে? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি ইন্ট্রোডাকশনে না যেয়ে ডাইরেক্ট যে কথাটা বলতে চাই, গণমানুষের কাছে যদি আমরা চাওয়া পাওয়া দেখতে চাই, সেটা আমি যেটা মনে করি, সহজ কথায় মানুষ চাইবে প্রথমে হলো আমি 15 টাকা কেজি চাল চাই, 30 টাকা 20 টাকা কেজি ডাল চাই, এটাকে নিশ্চিত করতে হবে। যতগুলা সংস্কারের কথা বলেছেন একটু আগে আপনি, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে বলেছেন, প্রত্যেকটা সেক্টরকে নিশ্চিত করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জায়গাটা সংস্কার দেখাতে হবে, এই সরকার কোনো সংস্কার না করেও যদি একটা কাজ করতে পারে, বাংলাদেশকে 100 বছর আগায় নিয়ে যেতে পারবে, কোনো সংস্কারের দরকার নাই। শুধুমাত্র একটা কাজ করে দেখাইতে হবে বর্তমান সরকারকে, সেটা হলো বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়ে গেছে সেই টাকা কিভাবে ফেরত আনা যায়, এই রাস্তাটা শিখিয়ে যেতে হবে এই সরকারকে, আর কিছুই করতে হবে না। আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে যে অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়েছে, যে একটা গোষ্ঠী বড়লোক হয়েছে শুধু, আর একটা গোষ্ঠী শুধু মানে প্রান্তিক জনগোষ্ঠী, সাধারণ মানুষ, গরিব জনগোষ্ঠী হয়ে গেছে, সেই বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যটা কমাতে হবে। দেখুন, খুব সুন্দর বিষয়টা হচ্ছে বাংলাদেশের থেকে যে টাকাগুলা পাচার, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, 100-200 কোটি টাকা নয়, হাজার কোটি টাকা যেই দেশ থেকে পাচার হয়ে যায়, এই টাকাটা কার? এই টাকাটা কিন্তু গণমানুষেরই টাকা। যেই টাকার সুযোগ সুবিধা সব কিছু পাওয়ার কথা ছিল কাদের? গণমানুষের। আমরা বাংলাদেশে এমন কোনো সরকার এখনো পর্যন্ত পাই নাই যে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে যাওয়ার পরে তারা আইন করে হোক, ওই দেশের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে হোক, বা কোনো একটা আন্তর্জাতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পাচারকৃত টাকা ফেরত এনে দেখিয়েছে জনগণকে যে আমরা তোমাদের টাকা, যেই টাকা ফেরত হয়ে গেছে, যেই টাকার মধ্যে তোমাদের হক আছে, যেই টাকার কারণে তোমরা চাল বেশি টাকায় কিনছো, ডাল বেশি টাকায় কিনছো, সেই টাকা আমরা ফেরত এনে প্রমাণ করলাম বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে কেউ খেতে পারবে না, কেউ হজম করতে পারবে না। তাহলে কি হবে? আগামী দিনে যে সকল রাজনৈতিক দল আসবে বাংলাদেশে, কখনো কখনো অবশ্যই আসবে, সেই রাজনৈতিক দলের মাথায় এই কথাটা গেঁথে যাবে যে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে রাখা যাবে না, সেই টাকা হজম করা যাবে না। তো এটা যদি আমরা প্রমাণ করতে না পারি এই সরকারের মধ্য দিয়ে, তাহলে আমরা যতই সংস্কার করি না কেন, ঘুরে ফিরে টাকা পাচারের আবার নতুন খড়গ, নতুন ফর্মে আমাদের উপর এসে পড়বে। এটা একটা বড় দৃষ্টান্তমূলক সংস্কারের জায়গা তৈরি করবে, এবং এই সরকারের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে খিজির হায়াত খান যুক্ত আছেন, একজন চলচ্চিত্রকর্মী, চলচ্চিত্র নির্মাতা এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। খিজির হায়াত খান, আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? জি জি, আপনাকে দেখতে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং যারা অতিথি আছেন তাদেরকেও অসংখ্য শুভকামনা।
যে খিজিরাতে আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন করতে চাই যে আপনি একজন মানুষ হিসেবে আমি যে পরিচয়গুলো বললাম সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 1 মাস অলরেডি হতে চলেছে, এই সরকারের কাছে টু দ্য পয়েন্টে কোন সংস্কারটা আপনি সবার আগে চান? সবার আগে আমি যেটা চাই সেটা হচ্ছে আমাদের এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে তাদের বিচার কার্যটা যাতে খুব তাড়াতাড়ি এবং খুব ইফেক্টিভ ভাবে এটা যাতে শুরু হয়। আপনি জানেন আমাদের দেশে এই মুহূর্তে এমন একটা বিচার ব্যবস্থা আমাদের আছে যে বিচার ব্যবস্থাটা নিয়ে আমাদের অনেক ধরনের কোয়েশ্চেন আছে। আমরা কিন্তু আমাদের বর্তমান বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস হারিয়েছি। তাই আমাদের এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে তাদের বিচারটা এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা কিভাবে পুনর্বাসন করব এটা নিয়ে যাতে এই সরকার সবার আগে কাজ করে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো ডাবল স্ট্যান্ডার্ড দেখতে চাই না। আমি খুব ক্লিয়ারলি বলি, আপনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান বিচারের জন্য, কিন্তু আপনি প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীকে ধরে আবার ছেড়ে দিলেন, সে এখন বেলজিয়ামে আছে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আমরা দেখতে চাই না। তাহলে কিন্তু ওনাদের নিয়ত নিয়ে আমাদের কোয়েশ্চেন হয়ে যাবে। আমার কথা হচ্ছে যেটা জনমানুষের মনে আসলে এক ধরনের সংকট তৈরিও করে বটে। অবশ্যই আপনি যখন বলছেন আপনি অপরাধীদের বিচার চান, তা আমরা তো জানি, আমরা তো এতটুকু বুঝতে পারছি যে এই দেশে এই মুহূর্তে অনেকগুলো অপরাধী আছে, কিন্তু আপনি ওদেরকে যদি সেফ এক্সিট দেন তাহলে তো আমাদের আপনাদের নিয়ত নিয়েও আমাদের দেখেন, আমরা কিন্তু 1/11 দেখেছি, আমরা কিন্তু এরকম মিলিটারি শাসন হয়েছে, আমরা 1/11 দেখেছি এবং দেখেছি কিভাবে 1/11 হেরে গেছে। হ্যাঁ, তো আমরা কিন্তু আরেকটা 1/11 সরকারের পুনরাবৃত্তি এই দেশে দেখতে চাই না। কোন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের পুনরাবৃত্তি আমরা এই দেশে যে আপনি 1/11 এর প্রসঙ্গ যখন তুললেন, আমি সেইখান থেকেও একটু আসতে চাই যে 1/11 আমরা দেখেছি যে প্রচুর ধরপাকড় হয়েছে, প্রচুর মামলা হয়েছে, দুদক অ্যাক্টিভ হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখনো আমরা দেখছি। কিন্তু সেই 1/11 যে কার্যকরী সংস্কারটি মানুষের আশা আকাঙ্ক্ষার মধ্যে ছিল সেইটা আমরা দেখতে পারিনি, এবং পরবর্তীতে গত 16 বছরের যে মানে রাজনৈতিক দুঃশাসন আমরা 1/11 সরকার গত ফ্যাসিবাদী সরকারকেই তো ওনারা প্রতিষ্ঠিত করে গেছেন, তাই না? সেটা তো তাহলে তো মানে 1/11 যেটা হয়েছে, যেই মিলিটারি ব্যাকড সেই মুহূর্তে যে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টটা ছিল, তারা কিন্তু এই গত ফ্যাসিবাদী সরকারটাকেই সাপোর্ট দিয়ে গেছেন। সো আমরা আসলে ওই ধরনের কোনো কিছু চাই না। আমরা একটা রিফর্ম আমরা যখন বলছি সংস্কার হবে, তখন কিন্তু আমাদের প্রক্রিয়াগুলাতে আমাদের যে সেটা নির্বাচন কমিশন হোক বা সেটা রাষ্ট্রের গঠনতন্ত্রে হোক কিংবা রাষ্ট্রের সংবিধানে হোক, আমরা কিন্তু সেই প্রপার সংস্কারটাকেই চাই। তো এখানে কোনো বাই স্ট্যান্ডার্ড বা ডাবল স্ট্যান্ডার্ড বা হিপোক্রেসি যাতে না হয়। এখন কিন্তু আপনাকে বুঝতে হবে, আমাদের জেনজি কিন্তু পরিষ্কার করে ওরা ক্লিয়ার করে দিয়েছে, ওদেরকে কিন্তু আপনি কোনো ফেক কোনো কিছু দিতে পারবেন না। তো এই জিনিসটা যাতে না হয় যে আপনি একটা মন্ত্রীকে এয়ারপোর্টে ধরলেন, সেই মন্ত্রী এখন বেলজিয়ামে, কেন? ওয়াই? জি, আপনি থাকুন আমাদের আবার সাথে। আপনি বলছেন যে আপনি প্রধানমন্ত্রীকে মানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চান, তা আপনার তো নিজের অলরেডি আপনি একটা বাই স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলেছেন। এটা যাতে না হয় ভাই। এটা হলে তাহলে হবে কি, আমাদের শুরুতেই ওনাদের প্রতি বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। জি, খিজিরাত আপনি থাকুন আমাদের সাথে, আমরা আরেকটু অংশ আপনাকে চাই। আমি একটু প্রশ্ন রাখতে চাই সাইফুল মুয়াজ্জেম আপনার কাছে, যে খুব স্পেসিফিক প্রশ্ন করতে চাই যে আপনি একদম প্রান্তিক ইউনিয়ন সদস্যদের যে সংগঠন সেইখানটার মহাসচিব হিসেবে প্রান্তিক মানুষের জন্য কোন সংস্কারটা সবার আগে প্রয়োজন বলে আপনি মনে করেন? জি, আপনি যদি এভাবে একেবারে সুনির্দিষ্টভাবে যদি আপনি জানতে চান, তাহলে আমি যেটি বলবো যে এই বাংলাদেশটি কিন্তু কৃষি অর্থনীতির দেশ, এবং একটি বিশাল কৃষক শ্রেণী আমাদের দেশে আছে, যাদের কল্যাণে, যাদের শ্রমে গ্রামে আমাদের 3 বেলার আহার নিশ্চিত হয়, আমাদের খাদ্য নিশ্চিত হয়। আমি যেটি বলতে চাই সেটি হলো কৃষি অর্থনীতিকে আরও অনেক বেশি শক্তিশালী করতে হবে, এবং মৎস্য, কৃষি, প্রাণী সম্পদকে আরও বেশি মানে স্বাবলম্বী করতে হবে, এটিকে আরও বেশি অনেক বড় করতে হবে। পাশাপাশি আপনি একটি জিনিস দেখুন যে আপনি দুর্বলতা কোথায় দেখেছেন? হ্যাঁ, এটির যে দুর্বলতা আজকে দেখুন, যদি আমি বলি শুধুমাত্র সেই প্রান্তিক জায়গা না, আপনি একটু উপর থেকেও আসুন।
যে আজ থেকে যদি আমরা 20 বছর আগে চিন্তা করি, তাহলে 20 বছর আগে একটি গোসলের সাবানের দাম কত ছিল? 16 টাকার সাবান কি করে 80 টাকা হলো? আবার কৃষক এত ঘামে শ্রমে যেই ফসল ফলায়, সেটি যখন 16 টাকা কেজিতে বিক্রি করে, আমাদের এই শহরে যখন এটি এসে পৌঁছায়, তখন এটি কি করে আবার 80 টাকা কেজি হয়? এইখানে যারা সিন্ডিকেটে আছে, যারা পরিবহন ব্যবস্থায় যারা দুর্বৃত্ত আছে, এবং বাজার ব্যবস্থাপনায় এবং মজুদে যারা আছে, তাদেরকে একেবারে চিরতরে কবর রচনা করতে হবে তাদের। কিন্তু গত 1 মাসের যে সংস্কারের সময় আমরা যাচ্ছি, সেখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কি? এখানে দৃশ্যমান সেই ধরনের পরিবর্তন এখনো আসে নাই। তবে এটিও কিন্তু বিশ্বাস করতে হবে যে একটি বিপ্লবের মাধ্যমে এবং যেই পরিস্থিতির মাধ্যমে এই সরকারটি দায়িত্বে এসেছেন, তাদের কাছে কিন্তু এখন জনগণের পক্ষ থেকে ডিমান্ড অনেক বেশি। তারা অবশ্যই বিষয়গুলিকে নিয়ে ভাবছেন এবং ফেস বাই ফেস এই বিষয়গুলি অবশ্যই দৃশ্যমান হবে, এটি আমরা বিশ্বাস করি। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই যে সেখানে যাওয়ার আগে যৌক্তিক সময় মেনে আমাকে বিরতি নিতে হচ্ছে। আমরা বিরতি থেকে এসে আবার কথা শুনছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে, দেখছেন 7 দিনের আয়োজন। গণমানুষ কী ধরনের সংস্কার প্রত্যাশা করে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছে সাইফুল ইসলাম মুয়াজ্জেম। আপনার সাথে কথা হচ্ছিল, থামিয়ে দিয়েছিলাম। আমি যেটি বলতে চাই যে দেখুন, এখন যেই সরকারটি আছে, আমরা এই সরকারের কাছে প্রত্যাশা অনেক বেশি, এই সরকারের সুযোগও যথেষ্ট আছে। সেই প্রত্যাশা তো সবসময় সব সরকারের কাছেই, সব সরকারের কাছে থাকে, কিন্তু রাজনৈতিক সরকার অথবা যে পার্লামেন্টের যে সরকার, সেই সরকার বিষয়ে যদি আপনার সময় থাকে, আমরা হয়তো পরবর্তীতে আমি কিছু বলবো। এখন আমি যেটি বলতে চাই যে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে এখন এই সরকারের, আমি যেটি মনে করি অগ্রাধিকার কর্মসূচির মধ্যে আমার কিছু কথা আছে, এগুলিকে যুক্ত করা যায় কিনা দর্শক বিবেচনা করবে। আমি যেটি মনে করি যে দেখেন, আজকে আমাদের দেশে যে 18 কোটি মানুষের যে জনসমষ্টি, জনসংখ্যা, এটিকে কোনো রকমের বোঝা মনে না করে এটিকে অতি দ্রুত এমন কিছু কর্মপরিকল্পনা তৈরি করতে হবে যেটি দিয়ে এটিকে জনসম্পদে রূপান্তর করা যায়। গণমুখী শিক্ষা এবং যুব উপযোগী শিক্ষাকে নিশ্চিত করতে হবে, এবং আজকের এই বাস্তবতায়, বিশ্ব বাস্তবতায় এবং এই আজকের যে তথ্য প্রযুক্তির বাস্তবতায় আমাদের এখানে অনেক বেশি কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানকে বৃদ্ধি করতে হবে এবং দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে শুধু বিদেশে নয়, আমার দেশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আমাদের এই যে যুবক শ্রেণী আছে, আজকে শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত যে জনশক্তি, টোটালটাকেই আমরা জনসম্পদে রূপান্তর করে একটি বিপ্লব ঘটিয়ে দিতে পারি। কৃষির পাশাপাশি আমরা চেষ্টার কথা কিন্তু আমরা সব সময় সব সরকারের মুখেই শুনি, তো সেটা ঘটে না কেন, হয়ে ওঠে না কেন? সেই জায়গায় সদিচ্ছার জায়গায় আসতে হবে। আজকে আমি যেটি বলি যে আজকে যে বিষয়টি, যেখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যক্তি, সরকার বলেন, সরকারের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেন, মন্ত্রণালয়ের সাথে সেই আপনি দপ্তর বলেন, অধিদপ্তর বলেন, এবং সকল সেক্টরে যারা দায়িত্ব পালন করে, তাদেরকে অনেক বেশি যে সংস্কারের কথাটি আপনি বলছেন, তাদের মননে মগজে চিন্তা চেতনায় কিন্তু সংস্কার আনতে হবে। একটি শুধুমাত্র ডিমান্ড, কাগজে ডিমান্ড করে এবং কাগজে লেখায় যদি আমরা শুধু বাস্তবায়ন করি, তাহলে কিন্তু আমরা সেই ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং এটি মনে রাখতে হবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের গর্বিত কারিগর হিসেবে আজকে যারা দায়িত্ব পালন করতেছে, তাদের একটি সুবর্ণ সুযোগ, সেটিকে যদি কাজে লাগায় যুগ যুগান্তরে এবং প্রজন্ম তরে, তাদেরকে অবশ্যই স্মরণ রাখবে, শ্রদ্ধার সহিত স্মরণ রাখবে। নিশ্চয়ই ভালো কাজ করলে মানুষ মনে রাখে, ইতিহাসটাকে মনে রাখে। রওশন আলী, আপনার কাছে আসতে চাই যে তৃণমূল পর্যায়ের অফিস আদালতে যেসব জায়গা রয়েছে, তৃণমূল পর্যায়ের বিভিন্ন ধরনের সরকারের ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেখানে সুশাসনের জন্য ইতিবাচক যদি করতে হয়, সেই ইতিবাচক আসলে কারা করবেন? সেটা কি সরকারের যে কাঠামো তারা করবেন, নাকি এখানে জনগণেরও পার্টিসিপেশনের জায়গা রয়েছে? আসলে সুশাসন একটা বড় বিষয়। সুশাসন নিশ্চিত হলে দুর্নীতি কমে যাবে, সুশাসন নিশ্চিত হলে আপনি যেটা বলছিলেন মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত হবে। সেই সুশাসনটা আসলে কিভাবে সম্ভব? খুবই সুন্দর প্রশ্ন। দেখুন, আমাদের 15 বছর বা 30 বছর যেই কালচারটা আমরা দেখে আসছি, একটা গাড়ি চলতেছে 100 কিলোমিটার বেগে। কিভাবে চলতেছে? দুর্নীতির উপর চলতেছে। আপনি এসিল্যান্ড অফিসে যান, সমান তালে দুর্নীতি। আপনি প্রত্যেকটা অফিস আদালতে যান, সব জায়গায় কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। 100 কিলোমিটার বেগে চলতে থাকে একটা গাড়ি, হঠাৎ করে 5 তারিখে থেমে গেল, এখন সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে খিজির ভাই তো বলছিলেন যে মানে একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থার একটা দেশ রয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা 30 দিনের মধ্যে
35 দিনের মধ্যে যেই আশাটা করছি বর্তমান সরকারের কাছে, 30 দিন তো বাংলাদেশে শুধু আনন্দ উৎসব হওয়ার কথা ছিল। যেই জায়গা থেকে আমি বলতে চাই, আমরা ফুটবল খেলা দেখি যেখানে পেনাল্টি কিক দিতে গেলে আগে একজন খেলোয়াড়কে বলটা রেখে পিছনে 10 স্টেপ 15 স্টেপ আসতে হয়, তারপরে যে আবার গোলটা হবে। এখন বর্তমান সরকার যেটা রয়েছেন সেটা দেখা যাচ্ছে কি, তারা হয়তোবা বলটা রেখেছেন, পিছনে আসতেছেন, তারপরে আমরা তাদের অ্যাকশন হয়তোবা দেখতে পারবো। জানি না যদি তারা অ্যাকশনে না যান, যথাযথ কার্যক্রমে না যান, যে সময় ক্ষেপণ হলে কিছু কার্যকরী যদি পরিবর্তন সাধারণ মানুষটা খুব তাড়াতাড়ি আসলে পরিবর্তন হয়ে যায়, মানসিকতার পরিবর্তন হয়, সেখানে সাধারণ মানুষের এক ধরনের যেমন খিজির হায়াত একটা উদাহরণ দিয়ে বলেছেন যে আসলে ডাবল স্ট্যান্ডার্ড থেকে বের হওয়া, তো এরকম সাধারণ মানুষ হতাশ হয়ে যাবে। সেই জায়গায় আমি একটু আগে বলছিলাম যে কিছু কিছু জায়গায় এমন সংস্কার বা দৃষ্টান্তমূলক কাজ করতে হবে, যেটা আমি শুরুতে বলেছিলাম বাংলাদেশকে 100 বছর আগিয়ে নেওয়া যাবে যদি এটা প্রমাণ করতে পারে বাংলাদেশ সরকার যে বাংলাদেশ থেকে টাকা বের হলে সে টাকা বাংলাদেশ সরকার ফেরত আনতে পারে। আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে অপরাধ করে বাংলাদেশের বাউন্ডারির বাইরে যাওয়াই কিন্তু মুক্তি না। সেই জায়গার যদি আমরা প্রমাণ করতে পারি যারা অপরাধ করেছেন বা করবেন বা অতীতে করেছেন, বাংলাদেশের বর্ডার ক্রস করার সাথে সাথে সে সকল বিষয় থেকে মুক্তি পেয়ে যাবে, এটা যেন কারো কাছে দৃষ্টান্তমূলক বিষয় হিসাবে না দাঁড়ায়। যদি আমরা এই অপরাধীদের নিয়ে আসতে পারি, যেই দেশেই সে থাকুক না কেন, বাংলাদেশে আইন কি বলে, মানে আমাদের যে রাষ্ট্র কাঠামোর মধ্যে যে আইন রয়েছে সেই আইন দিয়ে আসলে সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার সুযোগ আছে কিনা, তাদেরকে আসলে বাইন্ডিংসের মধ্যে আনার সুযোগ আছে। দেখুন, আমাদের কিন্তু এই আইনগুলা যথাযথভাবে আমরা কিছু কিছু দেশের সাথে কার্যকর করতে পেরেছি। যেমন ধরেন ইন্ডিয়ার সাথে আমাদের এইভাবে বন্দি বিনিময় বা যারা অপরাধী থাকবে তাদের এইভাবে প্রত্যেকটা দেশের সাথে, যেই দেশগুলোর সাথে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্রাইম হয়ে থাকে, যেই দেশগুলোতে টাকা পাচার হয়ে থাকে, পৃথিবীর সব দেশে কিন্তু বাংলাদেশ থেকে টাকা পাচার হয়নি, নির্দিষ্ট কয়েকটা দেশের সাথে পাচার হয়েছে টাকা। সেই দেশগুলোর সাথে যদি আমরা ইমিডিয়েট কোনো চুক্তিতে যেতে পারি, যদি সেই চুক্তি এক্সিস্ট না থাকে আমরা সেই চুক্তিতে যেতে পারি, জাতিসংঘের সাথে আমরা সহযোগিতা নিতে পারি, যথেষ্ট আইন রয়েছে সেই জায়গায়। কিন্তু এই আইনগুলোকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসার জন্য আমাদের আগের মন মানসিকতা ছিল না। বর্তমান সরকারকে সেটা দেখাতে হবে যে আমরা সেই মন মানসিকতা থেকে বেরিয়ে এসেছি। যেই দেশগুলোর সাথে আমাদের দেশে অপরাধ করে অপরাধীরা বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে, তাদেরকে যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে আসবে তারা কিন্তু এই ধরনের অপরাধ করার আর সাহস করবে না। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা কাদের দিয়ে সংস্কার করতে চাচ্ছি। বাংলাদেশে যারা এখন এক্সিস্ট করতেছে অফিস আদালতে, তারা কিন্তু অফিস আদালত পরিচালনার একটা নিজস্ব প্যাটার্নে নিয়ে আসছে। আমরা জানি প্রত্যেকটা অফিসে গেলেই কাজের আগে লাঞ্চের পরে আসেন, সেটা কি শুধু ঢাকা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা অফিস আদালতে অহেতুক সময় ক্ষেপণ করা হয় এবং সেখানে উৎকোচ গ্রহণের ব্যাপারটাও আছে, যেখানে দুর্নীতি প্রায়োরিটি পায়, সেই অভিযোগগুলো রয়েছেই। সেখান থেকে আসলে বেরোবে কিভাবে? দেখুন, এটা আমাদের কিন্তু রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমরা শিখাতে ব্যর্থ হচ্ছি। আমরা হুট করে কিন্তু সবাইকে সাধু বানিয়ে ফেলতে পারবো না, আইন করে পারবো না। আপনি আইন করে যাদেরকে দিয়ে আইন বাস্তবায়ন করাবেন সেই জায়গায় যদি দুর্নীতি থাকে, আমরা দেখেছি বহুবার অনেকে বলেছেন যে দন্তহীন দুদক এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এতগুলা ল এনফোর্সিং এজেন্সি আছে, সিআইডি কিন্তু মানি লন্ডারিং নিয়ে কাজ করতে পারে। যদি বলি যে আজকের একটা খবর দেখছিলাম যে দুদক আগে পারেনি, এখন পারবে, সেটা তো আমরা 111-এর সময়ও দেখেছি, যেটা খিজির হায়াতের কথার মধ্যে কিন্তু চলে এসেছে। একটু খিজির হায়াতের সাথে এই মুহূর্তে কথা বলতে চাই যে খিজির হায়াত যে 111 2007-08-এর যে সময়, সেই সময়টাও আমরা দেখেছি যে আমরা সংস্কার চেয়েছিলাম, আমরা বাংলাদেশের পরিবর্তন চেয়েছিলাম, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যাতে গণমানুষ নিয়ে ভাবে, গণমানুষের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি করে, সেইটা আমরা চেয়েছিলাম, সেটা পাইনি। এখন এসে আসলে অন্তর্বর্তী সরকার কি পারে সেই পদক্ষেপটা নিতে যে রাজনীতি যারা করেন, রাজনৈতিক নেতৃত্ব, তারা গণমানুষের কাছে জবাবদিহিতার আওতায় আসবেন? আপনার কি মনে হয়? না, দেখেন 111-এর সিচুয়েশন আর এবারের সিচুয়েশনটা ডিফারেন্ট। 111 হয়েছিল একটা মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট দ্বারা, আর এবার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের দ্বারা। হ্যাঁ, সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষরা সবাই মাঠে নেমে এসছে। সো দুইটার পরিস্থিতি টোটালি ডিফারেন্ট। এবার উপদেষ্টাদের মধ্যে বাংলাদেশের ইতিহাসে, আমার তো মনে পৃথিবীর ইতিহাসে, দুইজন
স্টুডেন্ট ওখানে আছেন যারা নেতৃত্ব দিয়েছে সেই আন্দোলনে। তো আমরা তো অবশ্যই আশাবাদী, আমরা তো অবশ্যই পজিটিভ, বাট আমাদেরকে কিন্তু আমাদের ওই যে বলে না ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমাদেরকে আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। 1/11 কি কি কাজ করে নাই সেটা এখন আমাদের মনে রাখতে হবে। আপনার খেয়াল আছে কিনা এত বড় বড় লিস্ট করে এত সবাইকে একসাথে ধরে আপনি চেষ্টা করেছিলেন একদিনে খুব তাড়াতাড়ি সংস্কার করে ফেলবেন। সংস্কার তো এত তাড়াতাড়ি করা যায় না। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিব। এটা এটা আসলে এ কারণে দিব যে আজকে একজন বিজনেসম্যানের সাথে আমার কথা হচ্ছিল, আমার এক বড় ভাই, তাকে আমি জিজ্ঞেস করলাম এই যে তার অনেক হতাশা, অনেক তারা অনেক ধরনের প্রবলেমের মধ্যে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম তা আপনারা এটা নিয়ে কথা বলছেন না কেন? তো উনি তখন আমাকে যেটা বললেন যে আমরা আসলে সব কথা বলতে পারি না, বাট উনি একটা কথা বললেন যে সবাইকে যদি একসাথে ধরতে যায় তাহলে তো সেটা হবে না। একটা খুব সুন্দর এক্সাম্পল উনি দিয়েছেন যে সৌদির এমবিএস সে যেটা করেছিল, সে যখন ক্ষমতায় আসে সে সকল সৌদির যত প্রিন্স আছে তাদেরকে এক জায়গায় একত্রিত করে একটা হোটেলের মধ্যে তাদেরকে বলেছে যে তোমার এত পরিমাণ সম্পদ আছে, তুমি আসলে এই করছো, এই অনাচার করছো, তো তোমার এতটুকু আমার দেশকে এখন দিয়ে দিতে হবে, বাকিটা তুমি রাখবা। আপনি কিন্তু সবাইকে ধরে পারবেন না, এটা হয় না। আপনার উচিত এই মানুষগুলোকে লিস্ট করে ওদের সাথে নেগোসিয়েশন করা, করে ওদের কাছ থেকে ওরা যে পরিমাণ লুটতরাজ করেছে বা অনাচার করেছে এটার সার্টেন অংশ দেশের ইয়েতে আনা এবং ওদেরকে বলা ঠিক আছে তুমি তোমার কার্যক্রম আপনি বলতে চাচ্ছেন যে বন্ধ করে দেওয়া, আটকে দেওয়া এটাই সমাধান না, আসলে কার্যকরী সমাধানের কথা বলছেন? এটা তো এখন দেখেন, এখন আপনি একটা সালমান এফ রহমানকে ধরছেন, খুব ভালো কথা, বা তার আন্ডারে ৮০,০০০ লোক আছে, ৮০,০০০-এর সাথে আরো যদি প্রতি ফ্যামিলিতে ৫ জন করে বলেন তাহলে কত লাখ লোক আছে এর বাইরেও হয়তো। হ্যাঁ, তো আপনি এখন সালমান এফ রহমানকে ধরছেন, বাট আপনাকে তো বেক্সিমকোকে চালু রাখতে হবে। সো ওইটার পদক্ষেপ আপনাকে, আপনি বন্ধ করে দিয়ে তো পারবেন না, আর এত কিছু তো আপনি একসাথে সংস্কার করতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হবে যে ঠিক আছে আমি ম্যাক্রো লেভেলে কিভাবে এটাকে ম্যানেজ করব। আমি যতদূর জানি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি হি ইজ এ ভেরি গুড এট ম্যাক্রো ম্যানেজমেন্ট। সো ওনাকে আসলে এই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি একসাথে ১ মাসের মধ্যে সবকিছু যদি ধরতে যাই, 1/11-এর সময় যেটা হয়েছে যে আমরা সবকিছু একসাথে ধরতে গিয়েছিলাম, আলটিমেটলি আমরা আসলে আমি এখানে আরেকটা প্রসঙ্গ নিয়ে আসতে চাই। বিশেষ করে আপনি যে সেক্টরটাতে কাজ করেন, আমি যে সেক্টরটাতে কাজ করি, সেখানেও কিন্তু এক ধরনের স্থবিরতা রয়েছে এবং এক ধরনের বেশ ভালোই মানুষ দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই সেক্টরের মানুষগুলো। তাদেরকে নিয়েও তো ভাবতে হবে সরকারকে নিশ্চয়ই। সেখানে আসলে সেখানে কি ধরনের পদক্ষেপ সবার আগে যেটা হচ্ছে যে যারা আসলে সরকারের গত ফ্যাসিবাদী সরকারের সাথে, আমি এটা দুঃখজনক হলেও বলতে হবে, যারা আসলে ফ্যাসিবাদী সরকারকে দানবে পরিণত করার জন্য তাদের জন্য দালাল হিসেবে কাজ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। বিকজ আমরা যদি তাদেরকে সেই ১৭৫৭-তে সিরাজউদ্দৌলা যেভাবে মীর জাফরকে ক্ষমা করে দিয়েছিল, তারপর দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু যেভাবে রাজাকারদের ক্ষমা করে দিয়েছিল, আমরা যদি তাদের বিচার হোক, কি বিচার হবে সেটা আমি জানি না, তাদের চিহ্নিত যদি না করি তাহলে কিন্তু আমরা একটা বিশাল বিপদে পড়বো। বিকজ দালালরা কি করে, দালালরা সবসময় ঘোড়া চেঞ্জ করে, আজকে কালো ঘোড়া তো কালকে সাদা ঘোড়া তো পরশুদিন বেগুনি ঘোড়া। তো এটা যাতে না হয়। আর বাংলাদেশ মিডিয়া বলতে আমি চলচ্চিত্র, নাটক, গান, মিউজিক সবকিছুর কথা, আমি পুরো সাংস্কৃতিক অঙ্গনের কথা বলছি, সংস্কৃতি অঙ্গনের কথা বলছি, গণমাধ্যমের কথা বলছি, পুরোটাই সিন্ডিকেটেড। এবং আপনি খুব ভালো করে জানেন এই জায়গায় আসলে রাইট জায়গায় রাইট মানুষগুলোকে তাদের ট্যালেন্টের বেসিসে তাদেরকে বসাতে হবে। আদারওয়াইজ হবে কি জানেন, আমাদের একটা দেশের সংস্কৃতি সেই দেশের মেরুদণ্ড, আমাদের মেরুদণ্ডটা না নষ্ট হয়ে গেছে। এখন সময় আসছে আমাদের মেরুদণ্ডটাকে ঠিক করার। এখানে যেই মানুষটা আসলে যোগ্য মানুষটাকে সেই জায়গাটাতে বসানো। আদারওয়াইজ না, ওই যেটা আমি বললাম, মেরুদণ্ডটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা আসলে দাঁড়াবো কি? জি, নিশ্চয়ই আমরা আরো কথা বলবো। আরেকটা বিরতি নিতে হচ্ছে খিজির হায়াত, আমরা আরেকটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটি বিরতি, সাথে থাকুন। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। সাইফুল মুয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই যে আমি আমার আলোচনার একদম শুরুতে যে কথাটি বলেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সংস্কার প্রস্তাব আসছে। আপনারা তো একটা প্রতিনিধিত্ব করেন একটা প্রান্তিক অংশের এবং বড় একটা অংশের, যাদের সাথে জনগণের সরাসরি সংযোগ রয়েছে। আপনাদের সংস্কার প্রস্তাবগুলো কী রকম ঠিক? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি জানতে চেয়েছেন
সেই কথায় যাওয়ার আগে আমি অত্যন্ত বিনয়ের সহিত যে দুজন সহ আলোচক আছে তাদের কথার কিছুটা দ্বিমত পোষণ করে কোথায় কোথায় ঠিক দ্বিমত পোষণ করতে একটু কথা বলতে চাই। এই কথাটি এই কারণেই বলতে চাই যে দেখুন, আমাদের দেশে যে গড় আয়ু সেই হিসাবে সেঞ্চুরির লাইফ কিন্তু অনেকে পায় না। আমি হাফ সেঞ্চুরি করে ফেলেছি, অতএব এখন আর খুব বেশি দিন বাঁচার চিন্তা করি না। আজকের এই প্রেক্ষাপটে এসে এই যে বিশাল সংখ্যার একটি আত্মহুতি, তাদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের জীবনের প্রতি শ্রদ্ধা রেখে কিছু কথা আমাদের মনে হয় এখন বলতে হবে, বলিষ্ঠভাবে বলতে হবে, সকল উইং থেকেই বলতে হবে, সত্যকে সামনে নিয়ে আসতে হবে। যেটার কথা আমরা আগামী সবসময় দিনে বলেছি যে আমরা বাক স্বাধীনতা চাই, টেকসই সংস্কার অথবা সম্ভাবনার বাংলাদেশ তৈরি করার জন্য। ভাই যেটি বলেছেন যে আসলে ডবল স্ট্যান্ডার্ড, এটি কিন্তু আসলে অস্বীকার করার মতো না। এটি আমরা আসলে অনুমান করতে পারি না, শুধু অনেকটা দৃশ্যমানও বটে। আমি যেই জায়গায় দ্বিমত করতে চাই, আমার সদ্য ভাই যেটি বললেন, অ্যাডভোকেট ভাই যেটি বললেন যে একটি দৃষ্টান্ত যেন হয়। দেখুন, আমরা সবসময় জানি যে অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যৎ নির্মাণ করতে হয়। আমরা যদি 1/11-এর দিকে তাকাই, তখনও কিন্তু জনগণের একটা ধারণা হয়েছিল এই বুঝি রাজনীতিবিদদের শিক্ষা হবে। এই জায়গা থেকে বোধহয় তাদের ভবিষ্যতের একটি পরিবর্তন আসবে। আজকে দেখুন, আমরা কিন্তু সেটি পরবর্তী সময়ে আর দৃশ্যমান পাই নাই। একেবারে যদি সর্বশেষ বলি যে জুলাই থেকে আগস্ট, সেই জায়গা থেকে যদি পরবর্তী এক মাস অতিক্রম করে আজকে যে এখানে কথা বলতেছি, এইখানে এসে দেখতেছি অতীত না শুধু বর্তমান থেকেও কিছু কিছু জায়গায় শিক্ষা নিছে বলে মনে হয় না। কারণ আমরা অনেক জায়গায় কিন্তু এই মুহূর্তে অনেক কিছু ঘটনা দেখেছি যেগুলি মনে হয় যে তারা অতীত থেকে না, তারা বর্তমান থেকেও শিক্ষা নিছে বলে অথবা শিক্ষা নিবে বলে সেইটুকু শিক্ষা তাদের মধ্যে বিরাজমান নাই। অতএব আমি যেটি মনে করি যে এই জায়গাগুলিকে আরও শক্তভাবে কন্ট্রোল করতে হবে, আরো শক্তভাবে এখানে কিন্তু এইগুলিকে লাগাম টেনে ধরতে হবে। একটা বিষয় কিন্তু সবসময় আমরা দেখি যে ক্ষমতায় আসার আগের কথা আর পরের কথার মধ্যে অনেক পার্থক্য থাকে, এটি হয়ে যায়। আর আমার যে সম্মানিত আরেক ভাই যিনি জুমে যুক্ত আছেন, তিনি যেটি বলেছিলেন যে আমি অবশ্যই কিছুটা বোধহয় ওটা ভুলে গেছি যে এতগুলি সংস্কার একবারে সম্ভব না। আমি ভাই যেটি বলতে চাই যে দেখুন, আমাদের এই রাষ্ট্র পরিচালনার জন্য আজকে হয়তো একটি পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, কিন্তু আমরা তো সংসদীয় ব্যবস্থার সরকারের অধীনেই আমরা থাকতে চাই এবং সেটি হয়তো একটি রাষ্ট্রের একেবারে সুন্দর ব্যবস্থাপনা। সেই জায়গায় যদি আসি তাহলে আমাদের কিন্তু সংসদ আছে, ওখানে সংবিধান আছে, আমাদের নির্বাচিত 300 সংসদ সদস্য আছে। রাষ্ট্র পরিচালনার যেই মূলনীতি, সেই মূলনীতির যেই 4টি স্তম্ভ, তার একটি কিন্তু গণতন্ত্র। সেই গণতন্ত্রের জায়গায় যা কিছু বলা আছে সেটি কতটুকু এই পর্যন্ত মানা হলো। আজকে আলোচনায় আসছে সংবিধান পরিবর্তন, কোথায় কোথায় মানা হয় না। আজকে যদি আমি আপনাকে একেবারে একটি লাইনেই বলি যে দেখুন, যে গণতন্ত্রের জায়গায় কি বলা আছে, প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মানবাধিকার এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নিশ্চিত হবে এবং প্রশাসনের সকল স্তরে নির্বাচিত প্রতিনিধি দ্বারা জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। আপনি যেটি বলেছিলেন এর আগে যে আসলে জনগণের অংশগ্রহণ কতটুকু, জনগণকে অংশগ্রহণ না, জনগণকে কতটুকু অ্যাক্সেস দিচ্ছে বিভিন্ন জায়গায়, রাজনীতিতে কতটুকু দিচ্ছে, প্রশাসনে কতটুকু দিচ্ছে। বিষয়টি এমন হয়ে গেছে সাংবিধানিকভাবে জনগণ রাষ্ট্রের মালিক। আমরা যেটি দেখছি সেটি হলো যে প্রত্যেকটা ব্যক্তি নির্বাচিত হয়েও তারা ক্ষমতার অধিকারী হচ্ছেন, বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা ক্ষমতার অধিকারী হচ্ছেন এবং প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গায় শপথ নিচ্ছেন, গুরুত্বপূর্ণ পদগুলিতে কিন্তু শপথ হচ্ছে। তাহলে সেই শপথ কতটুকু রক্ষা হচ্ছে? একজন মানুষ, একজন প্রতিনিধি, একজন কর্মকর্তা, একজন বিচারপতি, ওনার হওয়ার দরকার যে শপথকে রক্ষা করে উনি যেই কাজটি করবেন সেটি হলো জনকল্যাণে হবে সমস্ত কর্ম এবং সেটি হবে দায়িত্বের সহিত রাষ্ট্র পরিচালনা এবং জনসেবা। বিষয়টি যদি এমন হয় যে ক্ষমতার বলয়ে ক্ষমতা কেন্দ্রিক রাষ্ট্র শাসন, আমি তো মনে করি না এটি হওয়া উচিত। আমি মনে করি হওয়া উচিত দায়িত্বের আবরণে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে জনসেবা। তাহলে এই কথাগুলিকে যদি নিশ্চিত করতে হয়, আজকে যে সংস্কার প্রস্তাব আসছে সেই স্তূপাকারের সংস্কার প্রস্তাবের দরকার নাই, শুধুমাত্র সংস্কার প্রতিশ্রুতিটা চাই। বিভিন্ন রাজনৈতিক দল এই পর্যন্ত যে সংস্কার দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার থেকে যেটি দিচ্ছে সেটি সবগুলি হয়েছে সংস্কার প্রস্তাব। আমি তো প্রতিশ্রুতি পাচ্ছি না। এইখানে কেন এই প্রতিশ্রুতি হয় না যে আমি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসি,
আমি যে এটা তো তারা ক্ষমতাই বলবে হয়তো, আমার ভাষায় যদি দায়িত্বে আসে বলি, বলাটা যদি ঠিক না, তারা দায়িত্বে ক্ষমতায় না আসে তাহলে তারা কখনোই সংবিধান লঙ্ঘন করবে না, শপথ ভঙ্গ করবে না। এটি যদি তারা প্রতিশ্রুতি দিতে পারে এবং একজন সংসদ সদস্য যদি বলতে পারে যে সাংবিধানিক আইন অনুযায়ী, সংবিধানের বিধান অনুযায়ী আমার যেইটুকু কর্ম সেইটুকু আমি শতভাগ নিশ্চিত করব, আমার যেইটুকু টেরিটরি এর বাইরে আমি কোনো রকমের হস্তক্ষেপ করব না, তাহলে বাংলাদেশে অন্তত একজন সংসদ সদস্যের পক্ষে অবৈধভাবে টাকা উপার্জন সম্ভব নয়, এই টাকা বিদেশে নেওয়া সম্ভব নয়, বিদেশ থেকে আনারও খুব বেশি আর প্রয়োজন নেই। দুর্নীতি করা এই সম্ভব না। জায়গাগুলিকে আগে প্রতিশ্রুতির জায়গায় আসুক রাজনৈতিক দল, এবং সেই জায়গার আসার আগে আজকের যে সরকার, এই সরকার এমন একটি প্রাতিষ্ঠানিক অথবা সম্ভাবনাময় পরিবেশ সৃষ্টি করার জন্য যতটুকু সময় প্রয়োজন, অতি বেশি সংস্কার প্রস্তাব নয়, সুনির্দিষ্ট কতগুলি বিষয়কে লক্ষ্যমাত্রা ধরে সেই জায়গায় যদি কাজ করতে পারে, আমরা জনগণ যদি সেই সুযোগটি দেই, তাহলে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এক প্রতিনিধিরা আসবে এবং একটি আপনি সুন্দর কার্যকর সংসদ আপনি পরিচালনার সুন্দর মাধ্যমে করেই বলেছেন। জনগণের প্রত্যাশা পূরণ হবে। 18 কোটি মানুষ কিন্তু 300 এমপিকে নির্বাচিত করে, 300 এমপি একটি সরকার প্রধান নির্বাচিত করে, সরকার প্রধান হয়তো তার মন্ত্রী পরিষদ নির্বাচিত করে। এই জায়গায় যদি স্বচ্ছতা চলে আসে, এইটুকু জায়গার মধ্যে যদি জবাবদিহিতা চলে আসে, সারা বাংলাদেশের কোনো সেক্টরে, কোনো মাঠ পর্যায়ে, কোনো ব্যক্তি দ্বারা জনগণকে কোনো রকমের হ্যারাস করার সুযোগ নাই, জনগণের সেবার বাইরে খুব বেশিক্ষণ চাকরি ধরে রাখার সুযোগ নাই। এই জায়গাগুলিকে ধন্যবাদ আপনাকে। আমি পুরো অংশটাই আপনার কথা দিয়ে শেষ করলাম। আমরা আর একটা ব্রেক নিতেই হচ্ছে, আমরা ব্রেকটা নিয়ে সেই কথা বলবো খিজির হায়াত এবং রওশন আলী ভাই। যাচ্ছি একটা বিরতিতে, দর্শক সাথে থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি দেখছেন নেক্সাসের 7 দিনের আয়োজন। রওশন আলী, অ্যাডভোকেট রওশন আলী, যেটা বাইশোস মহাশয় বলছিলেন যে শপথ ভঙ্গ যে যে জায়গা থেকে আছে, সেটা নির্বাচিত হোক বা অ্যাপয়েন্টেড হোক, শপথ ভঙ্গ করে, শপথ ভঙ্গ করার শাস্তি আমরা কেন দেখতে পাই না? এখানে বাধা কোথায়? খুব সুন্দর প্রশ্ন। দেখুন, শপথ ভঙ্গ করানোর জন্যই তো এটা করানো হয়। ঠিক ঠিক, এটা হলো কিভাবে আমি কাউকে সেই পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে আমি চিন্তা করি আমার পারপাস সার্ভ করবে কিনা। আপনি যদি সম্প্রতিকালের সাবেক চিফ জাস্টিসের বিভিন্ন আলোচনা যদি আপনি দেখেন, তখন কিন্তু দেখানো হয়, সেখানে বলা হচ্ছে যে আমাকে দিয়ে এই কাজ করানো হতো, এই রায়টা আমাকে দিয়ে লেখানো হতো, আমি যদি এটা না করতাম। আজকের একটা নিউজ আছে, আপনি দেখবেন যে তারেক রহমানের একটা মামলায় যে বিচারক ছিলেন তিনি খালাস দিয়েছেন। তিনি কিন্তু স্বীকার করেছেন আমাকে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল যে ফরমাইশি রায় লেখার জন্য, সেই জায়গা থেকে তিনি বেরিয়ে এসে রায় লিখেছেন। তো এই জায়গাগুলো যখন ঠিক এই মুহূর্তেও যদি আমি বলি যে বিভিন্ন মামলার বিভিন্ন সময়, বিভিন্ন বড় বড় মামলা, ছোট ছোট মামলা, অনেক দিন ধরে যারা কোনোভাবে আসছিলেন তাদেরকে ঢালাওভাবেও ছেড়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগটুকু কিন্তু আছে। সেগুলোকে মানে আবার আরেকটা জনমনে আশঙ্কা তৈরি করবে কিনা? আইন কানুনের ব্যাপারটা কিছুটা এরকম, আমরা দূর থেকে কিন্তু খালি চোখে একরকম দেখি, কিন্তু যদি আপনি স্পেসিফিক ওই মামলায় যে ওই মামলার সাথে তদন্ত করে মিডিয়ায় তুলে এনেছেন কয়জন রিপোর্টার, সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা ঢালাওভাবে দেখতে পাচ্ছি যে অমুক আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে, তার সেই মামলায় কত বছর শাস্তি ছিল, সে কত বছর জেল খেটেছে, সে কি এই সময় বেল পেতে পারে কি না, সেটা কিন্তু আমরা কোনো এক্সপার্টের কাছ থেকে ওপিনিয়ন নিচ্ছি না। আমরা শুধু দেখছি চেহারা, মানে কিছু বয়ানের উপর ভিত্তি করে মিডিয়া যে রিপোর্টগুলো করছে সেখানেও আসলে সংস্কার দরকার মনে করেন কিনা? সেটা অবশ্যই হওয়া উচিত, কারণ আমরা শুধু চেহারা দেখেই রিপোর্টে বলে দিচ্ছি অমুক আসামি বেল পেয়ে গেল, কিন্তু সেই বেলটা আসলেই আইনসম্মত হয়েছে কিনা, সেই নথিটা আমরা দেখেছি কিনা, নিউজ করার আগে সেটা পরীক্ষা করেছি কিনা, এবং সেটা কোনো এক্সপার্টের সাথে আমরা আলোচনা করেছি কিনা। কারণ আপনি এই আইন আদালত অঙ্গন, সেটাকে আপনি কোনো মুদি দোকানের সাথে তুলনা করলে হবে না। এটা কিন্তু জেনে বুঝে এই জায়গায় নিশ্চয়ই আমরা হয়তো আরো কথা বলতে পারতাম, সময়ের তো একটা লিমিটেশন আছে। খিজির হায়াত, আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে সংস্কার বিষয়টি আসলে দীর্ঘ সময়ের ব্যাপার, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এটা চ্যালেঞ্জিংও বটে এই মুহূর্তে এই সরকারের জন্য, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের জন্য কোন জায়গাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখেন আপনি? দেখেন, আমি ভাইয়ের কথা, ভাই আইন নিয়ে বলছেন, তো আমি আইন ওই বিচার বিভাগ নিয়ে বলবো। বাংলাদেশের বিচার বিভাগকে যেভাবে দলীয়করণ করে এটার রুটকে নষ্ট করে দেওয়া হয়েছে, আমাদেরকে আমাদের বিচার বিভাগকে ঠিক করতে হবে ভাই।
এই যে এখন হাজার 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 প্রতিহিংসামূলক হয়রানিমূলক মামলাগুলা হচ্ছে, তো এটা তো আমরা ওই আওয়ামী লীগ সরকার যা করছে তাই করছি। আমার কথা হচ্ছে, আমার দেশে একটা এত বড় একটা রেভলিউশন হলো, এত বড় একটা চেঞ্জ হলো, কিন্তু আমার দেশের মানুষের যে অভ্যাস, যে ওকে এই মুহূর্তে আমি তোমাকে হয়রানি করতে বা তোমাকে আঘাত করতে বা তোমাকে বিপদে ফেলতে আমি কি করবো, আমি একটা মামলা ঠুকে দিব। একটা মামলা করতেছে, মামলা করে ওই এলাকার আমি যতই আওয়ামী লীগকে ঘৃণা করি এই মুহূর্তে, বাট ওই এলাকার সব আওয়ামী লীগের নেতাকে ওই মামলায় ফেলে দিচ্ছে। সরকারের উচিত, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত, যারা হয়রানিমূলক প্রতিহিংসামূলক মামলা করবে, এটা যদি প্রমাণিত হয় সবার আগে ওদেরকে জেলে ঢোকানো। কারণ আমি তো একটা ব্যাড প্র্যাকটিসকে এস্টাবলিশ করতে পারি না। আমি 16 বছরে আমার বিচার বিভাগ যেভাবে কলুষিত হয়েছে, এই বিচার বিভাগকে তো একদম জিরো থেকে এটাকে ফিক্স করা দরকার, তাই না? তো আমার মানে অনেকটা রিস্টার্ট রিবুটিং এর মতো করতে হবে, টেকনোলজিতে বললাম। আপনি পুলিশ বলেন, আপনি বিচার বিভাগ বলেন, অন্যান্য অনেক কিছুর মতো, বাট এই জিনিসগুলো তো খুব ইম্পর্টেন্ট। আপনি যদি বিচার বিভাগকে ঠিক না করেন, আপনি যাবেন কার কাছে? আপনি তো কারোর কাছে যেতে পারবেন না। সবার আগে আমাদের এই ধ্বংসপ্রাপ্ত বিচার বিভাগকে, এই কলুষিত বিচার বিভাগকে ঠিক করা উচিত। বাট গত 1 মাসে যে প্র্যাকটিসটা আমি দেখলাম, এটা আমাকে কোনো স্বস্তি দেয় না। আমি দেখলাম সেই একই প্র্যাকটিস হচ্ছে, সেই বিএনপির লোকজন এসে এখন আওয়ামী লীগের নামে হাজার হাজার মামলা করে দিচ্ছে। আরে ভাই, একটা লোক যে হয়তো ওই হত্যার সাথে জড়িতই না, সে হয়তো ওখানে ছিলই না, তার নামটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে এই জিনিসটা দিজ আর ব্যাড প্র্যাকটিস। আর আরেকটা জিনিস বলবো, এই মুহূর্তে দলটার নাম হওয়া উচিত বাংলাদেশ উইথ এ ক্যাপিটাল বি। আমরা কি দেখছি, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আরেকটা দল এসে নানাভাবে এটা দখল করতেছে, ওইটা দখল করতেছে, চাঁদাবাজি করতেছে। তো ওনারা যদি মনে করে যে আসলে, দেখেন এই আন্দোলনের সবচেয়ে বিউটিটা হচ্ছে এটা কোনো রাজনৈতিক দলের হাত ধরে হয় নাই। তো আমি একদম সরাসরি বলি, শহীদ জিয়ার সৈনিক বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি মনে করে যে তারা আসলে মানে সরকার গঠন করে ফেলছে, তাহলে তারা তাদের লাইফে, তাদের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছে। সময় থাকলে আরো কথা বলা যেত। লাস্ট কথাটা বলি, এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দলের উচিত মানুষের হৃদয় জয় করা। জি, এতটুকু ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। খুব কম সময় আছে, আপনি শেষ কথাটা কি বলতে চান? আমি আমার শেষ কথায় যেটি বলতে চাই, সম্মানিত সহ আলোচক যেটি বললেন যে বিচার বিভাগকে আরও বেশি স্বচ্ছ করতে হবে, শক্তিশালী করতে হবে। আমি যেটি বলতে চাই, আমি আপনার যে চেয়ারে এসে বসেছি, এটির যে কয়েকটি পায়া আছে, এই সবগুলি পায়া যদি সমান হয়, তখনই কিন্তু আমি চেয়ারে বসতে পারি সঠিক মতো এবং এই জায়গায় আমি যেটি মনে করি যে রাষ্ট্রের যে স্তম্ভ, সেই আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তিনটাকেই হতে হবে সমহারে শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক। আরেকটি বিষয় যেটি আমি শেষ করতে চাই, যে দেখুন আমি যেটি বলতে চাই যে একেবারে আমার 30 সেকেন্ড লাগবে, যে ভাই আরও কিছু কথা বললেন, রাজনৈতিক কথা বললেন। আমরা যতটুকু জানি যে সেনাবাহিনীতে নাকি আইয়ুব বাচ্চুর 2টি গানের লাইন এখানে উচ্চারণ করা হয়েছিল। আইয়ুব বাচ্চুর আরেকটি লাইন আমি যুক্ত করতে চাই, যে এক আকাশের তারা তুই একা গিস না, ভালো তুই একা বাসিস না। আর শেষ কথাটি যেটি আমি সরকারের কাছে শেষ কথাটি বলতে চাই, একটু 10 সেকেন্ড, যে আজকের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু মাইকু ক্রেডিটের মাধ্যমে বিশ্বজয় করা মানুষ। আমি প্রধান উপদেষ্টা তথা সরকারের কাছে বলতে চাই, আমাদের আয় বৈষম্য কমিয়ে সুজলা সফলা শস্য শ্যামলা কৃষি অর্থনীতির একটি সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে এগিয়ে যাবেন। আমরা সেটা আশা করতেই চাই, আগামীতেও থাকবো সকল সরকারের কাছে এই প্রতিশ্রুতি। আপনাকে সহ রওশন আলী এবং সাইফুল মোজাম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।